দেখেন এই আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমরা যদি মানে আজকে প্রধান উপদেষ্টার এই ভাষণটাকে দেখি মানে এবং আরো 4টা বিষয় উনি অন্তর্ভুক্ত করলেন এবং 4টা বিষয়ের উপরে ধরেন হ্যাঁ না ভোট হবে। এখন ধরেন 4টা বিষয়ের 2টা আমার পছন্দ, 2টা আমার পছন্দ না, তা আমি কি করব, এই প্রশ্ন কিন্তু উঠবে। তো একইভাবে বিএনপির দিক থেকে বিএনপির 31 দফার মধ্যে কিন্তু উচ্চকক্ষ গঠনের একটা প্রস্তাবনা ছিল, কিন্তু সেই গঠনের প্রস্তাবনাটা তারা করেছিল যে তারা সংসদের আসনের আনুপাতিক হারে তারা করবে। আর এখন যেটা প্রস্তাবনা করা হচ্ছে সেটা হলো ভোটের আনুপাতিক হারে করছেন। অ্যান্ড ভোটের আনুপাতিক হারে করলে যেটা হবে কি যে উচ্চকক্ষ আপনার তারা সমস্ত দলগুলোকে এক ধরনের ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসা, ফলে সেইটা একটা প্রতিযোগিতামূলক রাজনীতির জন্য কতখানি ভালো হয় সেই প্রশ্ন থেকে যায়। আর একটা জিনিস হলো বাংলাদেশের মতো দেশে আদৌ উচ্চকক্ষের দরকার আছে কিনা, এটা বিএনপির 31 দফায় প্রস্তাবনা যখন ছিল হ্যাঁ তখন অনেকের প্রশংসা করছে এবং পরবর্তীতে ধরেন জামাত তো নিম্নকক্ষেই আপনার বিআরের জন্য আন্দোলনই করছে অনেকদিন, এখন অবশ্যই একটু কম বলে। ফলে বাংলাদেশের বাস্তবতায় ধরেন এই জিনিসগুলো আদৌ দরকার কিনা এই সিদ্ধান্তটা কোনো এক্সপার্টের কাছ থেকে আসা তো উচিত না। আসলে যেটা হবে আমি আপনাকে মানে সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, ধরেন একটা সমাজে পলিটিক্স বিকাশের একটা আপনার ধরেন যে ট্রেডিশনাল এবং একটা ঐতিহাসিক সিলসিলা থাকে। ধরেন আজকে যদি বাংলাদেশের যে 95% মানুষের দেশ, একটা উদাহরণ দিই, তো এই দেশে ইসলামের প্রতি সবার ভালোবাসা আছে, কিন্তু আপনি শরিয়া আইনের পক্ষে আজকে ভোট করেন, দেখবেন যে অনেক লোক ডেফিনেটলি মানে ইমানদার তৌহিদি জনতা, কিন্তু শরিয়া আইনের পক্ষে যে এখনো মেজরিটি পপুলার মতামত পাওয়া যায় না। এর কারণটা কি? কারণটা হইলো এটা সমাজের মধ্য থেকে এটাকে আপনার মেইন স্ট্রিমিং করা হয়নি। সমাজের যে ধারাবাহিকতা বিকাশের যে প্রক্রিয়া তার মধ্যে এই জিনিস অনেকে ইডিওলজিক্যালি এটা পছন্দ করে, তার অনেকের মতাদর্শগত অবস্থান এটা থাকতে পারে, কিন্তু আমি বলছি সমাজের যে কালেকটিভ আপনার কনসাসনেস তার মধ্যে এই জিনিসটা নাই। ইভেন স্পেন বা ধরেন ভারতবর্ষে এত বছর মুসলমানরা শাসন করার পরেও যে কোনো কিছুই যে টিকলো না, কেন টিকলো না এটা নিয়ে গবেষকরা গবেষণা করে দেখতেছিল যে এটা ইম্পোজ করা কোনো কিছু যদি আপনি টিকায় যদি ভালোও হয়, ধরলাম ভালো কিছুই করছেন, সেটা টিকে না, সেটা সমাজের ভিতর থেকে উঠে আসতে হয়। ফলে আমাদের এখানে যে পলিটিক্যাল পরিবর্তন দরকার এই বিষয়ে তো কারো কোনো মানে দ্বিমতের কোনো সুযোগ নাই, দ্বিমত নাই। ফলে সেই পরিবর্তনটা একটা এক্সপার্টের সিদ্ধান্তের ভিত্তিতে হবে নাকি এখানকার জনগোষ্ঠীর যে ধারাবাহিক বিকাশ এবং এর জন্য একটা হেলদি কন্ডিশনের মধ্যে হবে। যেমন ধরেন একজন মানুষের ওজন কমানো দরকার, এখন ও যদি ধরেন 7 দিনের মধ্যে 20 কেজি ওজন কমানোর চেষ্টা করে তো মরে যাবে, তো ওজন কমানো দরকার জরুরি তার স্বাস্থ্যের জন্য, কিন্তু 7 দিনের মধ্যে কমাই ফেলতে বলেন, হ্যাঁ ধরেন কমাই ফেলেন না খাওয়াই দিয়া, হ্যাঁ তো জীবন টানাটানি লাগবে। ফলে আপনার এখানে সংস্কার দরকার, পরিবর্তন দরকার, কিন্তু তার আগে দরকার হইল ইমিডিয়েট আপনি জনগণকে কি সার্ভিস দিচ্ছেন। ইমিডিয়েট জনগণ কি আপনার উচ্চ কক্ষে পিআর টিআর এগুলোর ব্যাপারে আগ্রহী, নাকি এই যে কৃষকের ন্যায্য মূল্য, জিনিসপত্রের দাম, জননিরাপত্তা, জনগণ যেইটার জন্য আমরা বলি যে রাজনীতিটা হবে ক্ষমতার সাথে জনতার সম্পর্ক, কিন্তু আপনারা বারবার ক্যাবিনেটে কে কিভাবে প্রাধান্য বিস্তার করবেন, ক্ষমতাটা কার দিকে কতখানি থাকবে, সেই ঝগড়ার মধ্যে আমরা রাজনীতিকে আটকে যেতে দেখছি। এবং এসে আটকানোর ক্ষেত্রে দলগুলোর মধ্যে যদি আমরা এবার বিচার করি, বিএনপি, জামাত, এনসিপি, সেগুলোর ক্ষেত্রে আমি যদি মেরিট বিবেচনা করি, কতগুলো দলের দাবি হইল অগণতান্ত্রিক, মানে তারা পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তন চাওয়ার ক্ষেত্রে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন কোন দাবিকে আপনি অগণতান্ত্রিক মনে করছেন? যেমন ধরেন 1 নাম্বার হইল জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট, এগুলো অগণতান্ত্রিক দাবি এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী দাবি, কিন্তু আপনি গণ অভ্যুত্থানের নামে চাচ্ছেন, হুইচ ইজ ভেরি ফানি। কেন? গণ অভ্যুত্থান ইজ দেয়ার, গণ অভ্যুত্থান হলো অ্যাবসলিউট ম্যান্ডেট জনগণের, এবং গণ অভ্যুত্থানের শুধু রাজনৈতিক দল না, অরাজনৈতিক ব্যক্তি, গৃহবধূ, শিশু ম্যান্ডেট দিয়েছে, বহুবার এই কথা বলছি। তাহলে আবার আলাদা করে গণভোট কেন লাগবে, আবার আলাদা করে স্বীকৃতি কেন লাগবে? বা ধরেন স্বীকৃতি আপনি দিলেন একটা বিষয়ের উপর, নেক্সট পার্লামেন্ট যেটা বহাল রাখবে তার গ্যারান্টি আপনাকে কে দিবে? কোনো গ্যারান্টি নেই। একটা মাত্র গ্যারান্টি হতে পারে যে আলোচনাটা ভ্যালিড, এনসিপির দিক থেকেও বলা হয়েছিল অনেক আগের থেকে, আমরাও তুলছি, সেটা হলো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, এবার আপনি এটা প্রোটেক্ট করবেন, সংবিধান সভা লাগবে, আপনার একটা নতুন গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থাপনার মধ্যে যাবে, এবং সেটা জনগণের সংবিধান সংস্কার সভার একটা সেটা আবার জনগণের নির্বাচিত প্রতিনিধির মধ্য দিয়েই আসতে হবে, সেটা আমার এক্সপার্ট না। এবং সেইটা করার মধ্য দিয়ে আপনি এই
নতুন যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেখান থেকে আপনি বের হয়ে একটা জনগণতান্ত্রিক বা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের দিকে যাত্রা শুরু করবেন। এবং সেটা করার জন্য সেটা করার জন্য আপনার একটা লাগবে হইলো জাতীয় স্বার্থের রাজনীতি। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দলীয় স্বার্থের রাজনীতি। ফলে দলীয় স্বার্থের রাজনীতির দিক থেকে আমরা এই দলগুলোর যার যার দাবি অবস্থান যদি আমরা বিচার করলে এটা জনগণকে এটা বোঝা জনগণের জন্য একটা সহজ না, একটু ডিফিকাল্ট। কারণ হইলো আপনারা এমনভাবে বাইনারি তৈরি করে ফেলেন, ধরেন ন্যারেটিভ তৈরি করে ফেলেন যে হয় আপনি আমার পক্ষে, না হয় আপনি বিপক্ষে। মানে নোট অফ ডিসেন্ট থাকার তো অন্যায় কিছু না, জামাতেরও তো 4টা নোট অফ ডিসেন্ট আছে। একটু শেষ করি, এর মধ্যে 2টা যে নোট অফ ডিসেন্ট আপনি জানতে চাইলেন না যে কোনটা অগণতান্ত্রিক দাবি, 2টা নোট অফ ডিসেন্টের আলাপ করি আমি 3টা বা 4টার মধ্যে। একটা হলো স্থানীয় সরকারকে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট করা, জামাতের নোট অফ ডিসেন্ট দিছে, সে চায় না এটা হোক। এটা গণতন্ত্রের মানে বুনিয়াদি ব্যাপার যে স্থানীয় সরকার শক্তিশালী করবে, সেটা চায় না। তারপরে জুডিশিয়াল কাউন্সিল করার ব্যাপারটা, যেটা করলে আপনার বিচার বিভাগের আমরা যেটা চাই যে বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্টলি অনেক স্বাধীন শক্তিশালী হবে, সেটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে জামাত। তাহলে আপনি যে বারবার মানে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলে চিৎকার মেরে ফাল মেরে ওঠেন, হ্যাঁ, তো আপনি নিজেই তো অগণতান্ত্রিক দাবি 2টা বসে দিচ্ছেন। এবং বিএনপি যেগুলো দিচ্ছে সেগুলো সবগুলোর মধ্যে যে ভালো ব্যাপার আমি তা বলতেছি না, কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো সে যেগুলো এফোর্ড করতে পারবে এই মুহূর্তে, তার পলিটিক্স যেগুলো এফোর্ড করতে পারবে সে শুধু সেইটুকুর মধ্যে রাজি হয়েছে, যেটা এফোর্ড করতে পারবে না সেটা রাজি হয় না। এটা তো আমি মনে করি একদিক থেকে ভালো। কিন্তু আপনি যদি ন্যারেটিভ প্রচার করেন যে হ্যাঁ নোট অফ ডিসেন্ট দেওয়াই মানে হইলো জুলাই বিরোধী, এবং আপনি ডাকসু থেকে বিজ্ঞপ্তি প্রচার করাচ্ছেন যে অমুক দল বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সংস্কারের ব্যাপারে, কিন্তু আপনি নিজেও তো অগণতান্ত্রিক 2টা বড় গুরুত্বপূর্ণ আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। ফলে নিজের গায়ে ময়লা রাইখা আরেকজনকে অপরিষ্কার বলার এই যে স্বভাব, এটা আপনার ধরেন যেটা হাসিনার খাসিলত। আমাদের অবশ্যই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই বাংলাদেশ বিনির্মাণ কোনো হঠকারিতামূলক ক্যাডার ভিত্তিক কোনো সংগঠনের সম্পত্তিতে রাষ্ট্রকে রূপান্তর করতে দিব না। আমরা রাষ্ট্রকে কোনো ক্যাডার ভিত্তিক সংগঠনের মনোবলি হইতে দিব না, দখল করতে দিব না। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে হবে, নাগরিক ভিত্তিক রাষ্ট্রের